পাঠ করছি নবমিতা বিশ্বাসের লেখা গল্প মৌন ত্রিকোণ। 10টা বছর নেহাত কম সময় নয়। কত ঘটনা, কত স্মৃতি, কত আবেগ ভেসে বেড়াচ্ছে এই 10টা বছরের আকাশে বাতাসে। তুমি কেন আবার আমাকে ফোন করলে দেবজিৎদা? বিয়েটা এখনো করলে না কেন শ্রী? তুমি একই কথা কেন বারবার জিজ্ঞেস করো? সবাইকে যে বিয়ে করতেই হবে তেমন কথা কি কোথাও লেখা আছে? আর বিয়ে করলেই কি জীবনে সব পাওয়া হয়ে যায়? সব সমস্যার সমাধান হয় না? তা হয়তো হয় না, বরং আরও বাড়ে সমস্যা। তা আমার থেকে বেশি কে আর জানে? বিমর্ষে শোনায় দেবজিতের কণ্ঠস্বর। আবার সেই এক কথা, যদি জানোই তাহলে আমাকে কেন বলছো বিয়ে করতে? আর তাছাড়া অপর্ণার মতো একটা ভালো মেয়েকে তুমি মানতে পারছো নাই বা কেন দেবজিৎদা? কে বলেছে মানিনি? মেনেছি তো। আমি ওর প্রতি কখনো কোনো খারাপ ব্যবহার করেছি? ওর কোনো অভাব রেখেছি? ওর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আমি অগ্রাহ্য করেছি? ওর ভালো মন্দ সব কিছু তো আমি খেয়াল রাখি। অপর্ণা বলতে পারবে ওকে আমি কোনো রকম কষ্ট দিয়েছি বা অসম্মান করেছি? না, তাও বলেনি, বলবেও না কোনো দিন, সেটাও আমি জানি। কিন্তু ওর মনে একটা চাপা কষ্ট আর অভিমান আছে, সেটা বুঝি। ও কিন্তু প্রচণ্ড অনুভূতি প্রবণ আর বুদ্ধিমতী মেয়ে। সব কিছুর মধ্যে থেকেও তোমার না থাকাটা, ভালোবাসার অভাবটা কিন্তু ও বুঝতে পারে। কিন্তু আমিই বা কী করব? ওর সঙ্গে যে আমার মনের মিল হয় না। আমি জানি অপর্ণা ভালো মেয়ে, আদর্শ স্ত্রী, আদর্শ মা, আদর্শ বৌমা। কিন্তু আমি যেমনটা চাই ও তেমনটা নয় শ্রী। ওর আর আমার মনের তন্ত্রী যে এক সুরে মেলে না। ও তোমার মতো করে উচ্ছল হাসে না, আনন্দ বা দুঃখ হলে গান গায় না, অনর্গল কথা বলে না, মজা করে না। ও সব কিছুই বড্ড বেশি রকমের মার্জিত, শান্ত, সুসংহত, পরিশীলিত। এত গম্ভীর ব্যক্তিত্বের নিচে স্বাভাবিক আবেগের বহিঃপ্রকাশ ঘটে না শ্রী। আর তাই তো ওকে ভালোবাসতে পারলাম না। তাছাড়া তোমাকে ছাড়া আর কাউকে। চুপ করো দেবদা, এসব কথা বলো না। সত্যি বলছি শ্রী, ওর ব্যক্তিত্ব আমার দম বন্ধ করে দেয়। অপর্ণা জমাট কঠিন পাহাড়ের মতো, দৃঢ় উন্নত, কিন্তু আমার ঝর্ণার কলকলের উচ্ছলতা, চঞ্চলতা ভালো লাগে। একটা হ্যাঁসকা ঝাঁকুনিতে শ্রীর ভাবনার তাল কাটল। বাইরে তাকিয়ে দেখলো ওর স্টপেজ এসে গেছে। নেমে পড়লো বাস থেকে। দীর্ঘ 10 বছর পর আবার এপাড়ায় পা রাখল শ্রী। মনে একরাশ কুণ্ঠা, অস্বস্তি আর দ্বিধা নিয়ে অপর্ণাদের কলিং বেলে চাপ দিল। এতগুলো বছরে অসংখ্যবার অপর্ণার ডাক উপেক্ষা করেছে সে, নিজেকে শক্ত রেখেছে, একদিনের জন্য দেখা পর্যন্ত করতে আসেনি। কিন্তু আজ নিজের আবেগকে আয়ত্তে রাখতে পারেনি, উপেক্ষা করতে পারেনি অপর্ণার আজকের ডাক। টেলিফোনটা নামিয়ে রাখার পরও ও শেষের কথাগুলো কানে বাজছিল। এবার অন্তত একবার আসিস, আমার চরম দুঃসময়। একটু থেমে বলেছিল, যদি দেবজিৎকে দেখতে চাস, হয়তো শেষবারের মতো। অপর্ণা চিরকালে স্বল্পভাষী, ওইটুকুই বলতে পেরেছিল। ওর কাতর আকুতি উপেক্ষা করা সম্ভব হয়নি শ্রীর। যদি দেখতে চাস, কানে ধ্বনিত হচ্ছিল বারবার। শেষবারের মতো। দরজা খুলল অপর্ণাই। ওকে দেখে চমকে উঠল শ্রী। একই চেহারা হয়েছে। অপর্ণা ছিল রীতিমতো সুন্দরী, লম্বা, ফর্সা, সুস্বাস্থ্যবতী। দীঘল 2 চোখে, দীর্ঘ বাদামি চোখে তারা আরও মোহময়ী করে তুলত তাকে। স্বভাবেও শান্ত, কিছুটা গম্ভীর। শান্তশিষ্ট সুন্দরী মেয়েটাকে এক দেখাতেই দেবজিতের বাড়ির সবাই পছন্দ করেছিল। কিন্তু দেবজিতের চোখ টেনেছিল শ্রী। অপর্ণার পাশে শ্রীকে দেখে চমকে উঠেছিল সে। এ তো সেই মেয়ে, সেদিন ল্যান্সডাউনে এর সঙ্গেই তো। হ্যাঁ, ঠিক চিনেছি। সেদিন হলদিরামে ঢোকার মুখে দেবজিৎ যার সঙ্গে তর্কে জড়িয়েছিল, এ তো সেই মেয়ে। অবশ্য সেই তর্কের পরিণামে মেয়েটার প্রতি একটা মিষ্টি অনুভূতি তৈরি হয়েছিল। মেয়েটার স্মার্ট কথাবার্তায় রাগের বদলে মুগ্ধ হয়েছিল দেবজিৎ। মনে একটা দাগ কেটেছিল। আজ সেই রূপসী সুন্দরী অপর্ণার পাশেও কালো কুলো রোগাটে মেয়েটাই বেশি আকর্ষণ করছিল দেবজিৎকে। শ্রী চোখ ধাঁধানো রূপসী নয়, কিন্তু প্রাণবন্ত, সপ্রতিভ,
উচ্ছল। ওর উজ্জ্বল উপস্থিতি আর বুদ্ধিদীপ্ত চোখ আর কথা বারবার দেবজিতের সব মনোযোগ কেড়ে নিচ্ছিল। বাড়ি ফিরে জানিয়েছিল তার অপর্ণাকে নয়, শ্রীকে পছন্দ। কিন্তু বাড়িতে কেউ রাজি হয়নি। সবার সুন্দরী, শান্ত, আদর্শ গৃহবধূ হবার উপযুক্ত অপর্ণাকেই পছন্দ ছিল। তাছাড়া একটা মেয়েকে দেখতে গিয়ে তারই বান্ধবীকে পছন্দ করাটা মোটেও ভদ্রজনিত কাজ নয়। তাই বাড়ির সবার সম্মিলিত আপত্তিতে দেবজিতের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। মহা ধুমধাম করে অপর্ণার সঙ্গেই বিয়েটা হয়ে গিয়েছিল তার। কিন্তু সেই অপর্ণা রেখে চেহারা হয়েছে। চোখের নিচে গাঢ় কালচে ছাপ, মাথার সামনে চুল পাতলা হয়ে কপালের প্রশস্ততা বেড়েছে। কণ্ঠার হাড়ও তার অস্তিত্ব জানান দিতে তৎপর এতদিন বাদে। তাহলে কি ওর জীবনটা সুখের হয়নি? তারই ছাপ ওর চেহারায়। কিন্তু ও তো অপর্ণাকে সুখী রাখার জন্যই নিজের সুখ স্বাদ সব ত্যাগ করল, দেবজিৎকে ফিরিয়ে দিল। অপর্ণার জন্য বুকের ভেতরটা মুচড়ে উঠল শ্রীর। মুহূর্তের জন্য ভুলে গেল ও কেন এখানে এসেছে। না দেবজিৎদা, তা হয় না। পর্ণা আমার বন্ধু, আমরা ছোটবেলা থেকে এক আত্মা এক প্রাণ। ওর সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে। এখন আমি তোমাদের মাঝখানে কিছুতেই আসতে পারবো না। কিন্তু এই বিয়ে হলে আমরা কেউ সুখী হব না, বিশ্বাস করো। আমি ওকে বিয়ে করতে চাই না শ্রী। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। পর্ণা খুব ভালো মেয়ে, ও তোমাকে খুব সুখে রাখবে, দেখো। তখন আমার কথা তোমার মনেও থাকবে না। তুমি সত্যি করে বলো তো, তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস নেই? না। সত্যিই চাও না আমাকে শ্রী? নিজের বন্ধুর সংসার ভেঙে চাই না? কিছুক্ষণ চুপ করে থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলেছিল শ্রী। যে সংসার এখনো গড়েইনি সেই সংসার ভাঙার প্রশ্নই ওঠে না। কিন্তু তোমার বাড়ির সবাই ওকে পছন্দ করেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখানেও বিয়ের যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। এখন আর কিছু সম্ভব নয়। তুমি মন থেকে এসব সরিয়ে ফেলো দেবজিৎদা। পুরনো কথোপকথনের খণ্ডচিত্র এক ঝলক ভেসে উঠল স্মৃতির ধুলো সরিয়ে। তবে কি ও সেদিন ভুল করেছিল? দেবজিৎ তারপরেও ওর সাথে যোগাযোগ রেখে গেছে। মাঝে মাঝে ফোন করত। ও শূন্যতার কথা, মনের কথা শেয়ার করতে চাইতো। কিন্তু কি রে, বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি? ভেতরে আয়। অপর্ণার ডাকে অতীত থেকে বর্তমানে ফিরল শ্রী। ঘরে ঢুকল। চারদিকে চোখ বুলিয়ে দেখল বেশ কিছু পরিবর্তন হয়েছে। শাড়ির আঁচলে ঘাম মুছে জিজ্ঞেস করল, কোথায় দেবজিৎদা? এখন কেমন আছে? ওই একই রকম, সেভাবে চিকিৎসায় রেসপন্স করছে না। ওর বোধহয় আর বাঁচার ইচ্ছেটাই নেই। শেষের কথাটা স্বগতোক্তির মতোই বলে অপর্ণা। হয়তো আমারই জন্য। এসব কি উল্টোপাল্টা বলছিস পর্ণা? কেনই বা বলছিস? তুই কেন দায়ী হতে যাবি? তুই একটু বস, আমি তৈরি হয়ে আসি, তারপর তোকে নিয়ে হসপিটালে যাব। কথা ঘোরালো অপর্ণা। এই অ্যাক্সিডেন্টের দায় সে কিছুতেই অস্বীকার করতে পারে না। সেই তো দায়ী। ও যদি না সেদিন। বিয়ের 3.5 বছরের মাথায় রিতম জন্মায়, দেবজিৎ আর অপর্ণার একমাত্র সন্তান। সব কিছুই আপাতত স্বাভাবিক, কিন্তু মাঝখানে একটা শূন্যতা। আর অপর্ণা নিজের ব্যক্তিত্বের খোলসটা দিন দিন আরও শক্তপোক্ত করে তুলেছিল। দেবজিৎকে মাঝে মধ্যে বিজনেস ট্যুরের জন্য বাইরে যেতে হয়, আর প্রতিবারই ফিরে এসে দেখে তার সঙ্গে অপর্ণার দূরত্বের মাপটা একটু একটু করে বেড়ে যায়। দেবজিৎ কোনো কারণ খুঁজে পায় না কেন অপর্ণা এভাবে একটু একটু করে নিজের চারপাশে শূন্যতার প্রাচীর তুলছে। মনের কথা শেয়ার করার জন্য শ্রীকে মাঝে মধ্যে ফোন করে, কিন্তু শ্রীও যেন একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে, নিজেকে ব্যক্ত করে না। দেবজিৎ এখন বেঁচে থাকার একমাত্র আশ্রয় খোঁজে রিতমের মধ্যে। এবার ট্যুর থেকে ফেরার পর যখন অপর্ণা ঠান্ডা গলায় তাদের সেপারেশনের সিদ্ধান্ত শোনালো, আর মাথা ঠান্ডা রাখতে পারেনি দেবজিৎ। প্রতিবাদে চিৎকার করে উঠেছিল, কি ভেবেছ কি তুমি? জীবনটা ছেলে খেলা করার জিনিস? কেন সেপারেশন চাইছ? কোন গ্রাউন্ডে? আর তারপর ডিভোর্স? প্রয়োজন হলে সেটাও। কিসের জন্য প্রয়োজন হলো সেটাই জানতে চাইছি। আমি চাইছি সেটাই কি যথেষ্ট নয়? বরফের মতো ঠান্ডা অপর্ণা। না, নয়। আমার একটা সামাজিক মান সম্মান আছে। ওর কথা একটু হেসে অপর্ণা বলেছিল, শুধু সামাজিকতা শুকনো বোঝা তো এতদিন ধরে টানলে, আর কেন? এবার আমি তোমাকে মুক্তি দিতে চাইছি।
তার মানে আমি কখনো বলেছি তোমাকে বোঝা? না, তুমি বলনি, আমি বলছি। তাছাড়া রিতম আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। বাড়ির সবাই তো আমাকেই ভুল বুঝে তোমাকেই সাপোর্ট করবে। কেন মিথ্যের দায় ঘাড়ে নেব আমি? রিতম আর বাড়ির ব্যাপারটা আমি বুঝে নেব, তোমাকে কোনো দায় নিতে হবে না। ডিসগাস্টিং। রেগে মেগে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল দেবজিৎ। জোরালো শব্দ তুলে বাইকে স্টার্ট দিয়ে দুরন্ত গতিতে ওর বেরিয়ে যাওয়ার আওয়াজ ঘর থেকেই পেয়েছিল অপর্ণা। আর তারপরেই চোখের জল মুছে বাইরের ঘরে অপেক্ষারত স্ত্রীর কাছে আসে অপর্ণা। চল। দেবজিতের কেবিনে ঢুকে অপর্ণা স্ত্রীর হাত ধরে ওকে বেডের কাছে নিয়ে গেল। দেবজিতের কানের কাছে মুখ নিয়ে থেমে থেমে বলল, দেখো কে এসেছে, শ্রী। দেবজিৎকে দেখে উদ্গত, অশ্রু সংবরণ করতে পারে না শ্রী। হসপিটালের বেডে অজস্র যন্ত্রপাতিতে জড়ানো একটা জীর্ণ শরীর। অপর্ণার কথা শুনে দুটো ক্লান্ত চোখের বোবা দৃষ্টি প্রসারিত করল সামনে। শ্রীর মনে হলো কোথাও নিঃশব্দে গুঁড়িয়ে যাচ্ছে একটা পৃথিবী, আর অতীত খুঁড়ে জেগে উঠছে অন্য একটা জগৎ। দুই বান্ধবী, প্রাণের দোসর, একে অপরকে প্রাণের কথা উজাড় করে না বললে তাদের ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না। একদিন তাদের মধ্যে এসে পড়ল এক পুরুষ, বদলাতে শুরু করলো সম্পর্কের সমীকরণগুলো। তারপর একসময় দেখল কখন যেন বিচ্ছিন্ন হয়ে আলগা হয়ে গেল ওদের বন্ধুত্বের বজ্র আঁটুনি। যারা একে অন্যের মুখ না দেখে একটা দিন থাকতে পারত না, তারা 10টা বছর দিব্যি কাটিয়ে দিল। কেউ কাউকে না দেখেও দিব্যি খেলো, ঘুমোলো, পেটের খাবার হজমও করলো, স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া মেনে। আমি তো সরিয়ে নিয়েছিলাম নিজেকে পর্ণা। তাও কেন দেবজিৎদাকে সামলে রাখতে পারলি না তুই? কেন সুখী করতে পারলি না? অনুচ্চারিত কথাগুলো তোলপাড় করছে বুকের ভেতর। আমি তোদের মাঝখানে থাকতে চাইনি শ্রী, বিশ্বাস কর। তাই মুক্তি দিতে চেয়েছিলাম ওকে, কিন্তু আমার নিয়তি দেখ। কথাগুলো মনে মনে সৃষ্টি হয়ে মনেই মিলিয়ে যায়। ইতিমধ্যে নার্স কেবিনে এসে মনিটরিং স্ক্রিনে চোখ বুলিয়ে বলে উঠল, বাহ, গুড, পেশেন্ট রেসপন্স করছে, এই প্রথমবার, পজিটিভ সাইন, স্যারকে বলে আসি। সে বেরিয়ে গেল ডক্টরকে রিপোর্ট করতে। সিস্টারের কথা শুনে একটু চকিত হলেও চমকিত হয় না অপর্ণা। এটাই তো প্রত্যাশিত। অপর্ণা বাইরে তাকালো। পশ্চিম আকাশ সিঁদুরের মাখামাখি, কেমন একটা মন উদাস করা গন্ধ ভাসছে হাওয়ায়। হসপিটালের কম্পাউন্ডে ঝাঁকড়া গাছগুলোতে অসংখ্য পাখির কাকলি, প্রাণের স্পন্দন। পিঠে শ্রীর হাতের স্পর্শে ফিরে তাকালো অপর্ণা। ওর স্পর্শে যেন একটা আশ্বাস আছে, একটা নির্ভরতার ছোঁয়া। কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল ওরা। তারপর বহুদিনের বরফের পাহাড় ভেঙে রুদ্ধ জলধারার আত্মপ্রকাশ। শ্রীকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো অপর্ণা। অপর্ণাকে বুকে জড়িয়ে ধরল শ্রী। মনে মনে বলল, কাঁদ পর্ণা, মনের সব ভার ভাসিয়ে দে আমার বুকে। দেবজিৎ তখনও নির্বাক নির্জীব দৃষ্টি মেলে তাকিয়ে আছে ওদের দিকে। ডাক্তাররা বলেছেন অ্যাক্সিডেন্টে দেবজিতের শরীর জড়প্রায়, কিন্তু বোধ প্রবল। ওর চোখের কোনো জল জমছে, লক্ষ্য করেনি কেউ। নিজেকে কিছুটা সামলে কান্না থামিয়ে অপর্ণা বলল, তোকে কতবার বলেছিলাম শ্রী, এখানে চলে আয়, আমাদের সঙ্গে এসে থাক। তুই আসিসনি, আজ সেই এলি। কিন্তু কান্না এসে আবার কণ্ঠরোধ করে তার। কেন যে আসেনি তুই কি করে জানবি পর্ণা? দেবজিৎ আর তোকে একসাথে চোখের সামনে। না, অতটা উদার যে আমি হতে পারতাম না রে। আমি যে মনে মনে আমার সর্বস্বকে দিয়ে দিয়েছি, কিন্তু বন্ধু হয়ে তোর সর্বনাশ বা কী করে করতাম বল? তাই তো সরে থেকেছি। তুই তো অনেক কথাই জানিস না। আমি জানি শ্রী, বন্ধু সুখের সংসারে কাঁটা হতে চাসনি, তাই তোর এই ত্যাগ। তুই ভাবছিস আমি বুঝে কিছু জানি না, কিছু বুঝি না। একসাথে দীর্ঘ জীবন কাটাতে কাটাতে দেবজিতের মনের খবর আমি জানবো না? তোর মতো বুদ্ধিমতী মেয়েটা কি করে ভাবলো? আমার প্রতি স্বামীর কর্তব্য করে গেলেও ওর মন জুড়ে যে শুধুই তুই। এতগুলো বছরের দূরত্ব সত্ত্বেও শুধুমাত্র বাড়ির চাপেই ও আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, আমি জানি। তাই তো এবার সরে গিয়ে তোদের দুজনের মাঝখানের ফাঁকটুকু ভরাট করতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমি তো সব পেয়েছি, স্বামীর নাম, সংসার, সন্তান, যা কিছু থাকলে
একটা মেয়ে জগতে সুখী হিসেবে পরিচিত হয়, তার সবই আমার ঝুলিতে আছে। এসব নিয়ে আমার বাকি জীবনটা বেশ কেটে যাবে। কিন্তু তুই তো কিছুই পেলি না, আমারই জন্য সব ত্যাগ করলি। এই ঋণের ভাড়ার বইতে পারছিলাম না আমি। এবার ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেব তোর ভালোবাসা, তোকে একটা সংসার উপহার দেব, সত্যিকারের বন্ধুর কাজ করব। কিন্তু না, এগুলো কেউ কাউকে মুখে বলে না, মনে মনে ভাবে। চিরকালের টকেটিভ সপ্রতিভ শ্রীরও আজ কথাগুলো ব্যথা হয়ে গলায় আটকে যায়। কান্না গিলে মুখের স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টায় শ্রী বোকার মতো হাসে। আর মনের আলোড়িত কথাগুলো শব্দের রূপ খুঁজে না পেয়ে দীর্ঘশ্বাস হয়ে বাইরে আসতে চাইলে সেই শ্বাসরোধ করে অপর্ণা। ম্লান হেসে বলে, এবার আর তোকে ছাড়ছি না শ্রী। দেখলি তো তুই কেমন পয়া। এতদিন তো দেবজির ট্রিটমেন্টে রেসপন্সই করছিল না, আজই প্রথম। এবার থেকে এখানেই তোকে থাকতে হবে, আমার সাথেই তোকে ছাড়বো না আমি। কি রে, থাকবি তো? কিন্তু আমি তোদের সংসারে, সেটা কি করে হয় পর্ণা? কেন হয় না? যদি আমরা দুই বোন হতাম। কিন্তু দেবজিদ্দার অমর থাকতে পারে, থাকবে না, আমি বলছি, বিশ্বাস কর। তাছাড়া, দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যায় অপর্ণা। তাছাড়া কি পর্ণা? তাছাড়া ওর অমর থাকলেও আমার মতটা কি এতটাই ফেল না? দেবজিৎকে সুস্থ করে তুলতে আমি তোকে পাশে চাই শ্রী, তুই থাকবি না? অপর্ণার কথার উত্তর না দিয়ে বেডের পাশে রাখা একমাত্র টুলটাতে গিয়ে বসে শ্রী। আলতো হাত রাখে দেবজিতের মাথায়, টিস্যু দিয়ে মুছিয়ে দেয় ওর চোখের কোণ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।